বিসমিল্লাহিররহমানিররহিম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 এর পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। বিগত দিনে বেশ কিছু ক্লাস ষষ্ঠ শ্রেণীর নিয়েছি, আর সেগুলি ছিল বাংলা প্রথম পত্রের। আশা করি সেই ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে দেখেছ এবং সেখানে যে কাজগুলি দেওয়া ছিল সেই কাজগুলি তোমরা যথাযথভাবে করেছ। তো তারই ধারাবাহিকতায় আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র, যেটাকে বলে চালু পাঠ, বাংলা প্রথম পত্র চালু পাঠ, এই চালু পাঠ থেকে আমি আজ তোমাদের সামনে কবিতা অংশ থেকে একটি কবিতাটির নাম হলো আসমানি। লেখক কবি হল জসিমউদ্দিন। এই জসিমউদ্দিনের লেখা কবিতাটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং এখানে আলোচিত বিষয়গুলি যথাযথভাবে তোমরা এগুলি অনুসরণ করার চেষ্টা করবে। তো কবিতাটি আলোচনার পূর্বেই আমি তোমাদেরকে কবি পরিচিতি সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। তো কবি জসিমউদ্দিনের সম্পর্কে তোমরা ইতিপূর্বে ছোট ছোট ক্লাসে, যেমন ক্লাস 1, 2, 3, 4, 5 পর্যন্ত কম বেশি তার পরিচয় তোমরা জেনেছ। তারপরও ক্লাস 6-এ যেহেতু এই কবিতাটি তিনি লিখেছেন, তাই তার সম্পর্কে একটু পরিচিতি আমাকে তুলে ধরতেই হবে। কবি জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তামপুর থানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই তার কবিতা রচনা শুরু হয়। তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনই তিনি কবর কবিতা লিখেন। তার কবর কবিতাটা প্রকাশিত হয়েছে ছাত্র জীবনে। যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন, তখন সেই ছাত্র অবস্থায় তিনি কবর কবিতাটা, একটা বিখ্যাত কবিতা কবর কবিতা, এই কবর কবিতাটা তিনি লিখেছেন। তার কবিতায় গ্রাম বাংলার জীবন ও প্রকৃতির ছবি ফুটে উঠেছে সহজ সরল ভাষা ও সাবলীল স্পন্দে। এই সহজ সরল ভাষায় গ্রামীণ বাংলার বা গ্রাম বাংলার যে ছবি বা প্রকৃতির যে ছবি তিনি ফুটিয়ে তুলিয়েছেন, এই জন্যই বিশেষ করে তাকে পল্লী কবি বলা হয়। তার একটা পরিচয় আছে, সেটা হলো কবি জসিমউদ্দিন পল্লী কবি। যেমন এক একজন কবির এক একটা ছদ্ম নাম আছে। যেমন কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি, তো তেমনি জসিমউদ্দিনকেও বলা হয় পল্লী কবি। তিনি গ্রাম বাংলা এবং প্রকৃতি নিয়েই তিনি কবিতা লিখেছেন, তিনি তাকে পল্লী কবি বলা হয়। বা সহজ কথায় পল্লী নিয়েই, গ্রাম বাংলার পল্লী নিয়েই তিনি যে কবিতাগুলি লিখেছেন, তার অধিকাংশ কবিতাগুলি দেখবা যে সব গ্রাম বাংলা, তাই তাকে পল্লী কবি বলা হয়। জসিমউদ্দিনের প্রধান কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, তিনি কতগুলি কাব্যগ্রন্থ লিখেছেন। তার ভিতর রয়েছে নকশি কাতার মাঠ, সজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, ডানক্ষেত, সুচয়নী ইত্যাদি। এই কাব্যগ্রন্থগুলি কিন্তু তার এর নাম দ্বারাই বোঝা যায় যেগুলি সব পল্লী। কারণ দেখো, নকশি কাতার মাঠ, এর ভিতরে পল্লীর কিন্তু একটা গন্ধ পাওয়া যাচ্ছে।
সজন বাদিয়ার গান, রাখালি, রাখাল কি শহর না গ্রামে থাকে, পল্লীতে, তারপর বালুচর, ধান খেত ইত্যাদি ইত্যাদি। এই লেখনের ভিতর দিয়েই তার বোঝা যাচ্ছে যে সে কী প্রকৃতির লেখাটি লিখেছে। এছাড়া তিনি ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, নাটক, সঙ্গীত ও প্রবন্ধের বইও তিনি লিখেছেন। শিশুদের জন্য লেখা ডালিম কুমার তার অনবদ্য রচনা। শিশুদের জন্য তিনি একটা ডালিম কুমার নামে একটি রচনা লিখেছেন, এটা খুবই জনপ্রিয়। জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপক ছিলেন, একজন শিক্ষক ছিলেন। পরে তিনি দীর্ঘদিন এখানে কাজ করে এবং সরকারের প্রচার বিভাগেও তিনি কর্মরত ছিলেন। 1976 সালে তিনি কবে মারা গেছে? 1976 সালে। দেখো 1900 বেশি দিন আগে না, 1976 সালে তিনি কোথায়? ঢাকায় পরলোক গমন করেন বা ইন্তেকাল করেন। এই হলো তার সংক্ষিপ্ত পরিচিতি, যেটা বইয়ের ভিতর কবি পরিচিতির ভিতরে দেওয়া আছে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। যেমন এই আসমানি কবির নাম কি, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, তার শিক্ষা জীবন কতটুকু বা কোথায় তিনি শিক্ষা গ্রহণ করেছেন, তিনি কি কি বই লিখেছেন, উপন্যাস হোক, কাব্য হোক, গল্প হোক, ছোটদের বই হোক ইত্যাদি ইত্যাদি, এবং তিনি তার কর্মজীবন কোথায় ছিল এবং তিনি কত সালে মারা গেছেন। এইসব ছোটো ছোটো প্রশ্নগুলি বিশেষ করে বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্ন এর ভিতরে কিন্তু থাকে। এগুলি তোমরা মনোযোগ সহকারে পড়লে এগুলির উত্তর অবশ্যই দিতে পারবে। এরপর আমরা আসতেছি এবার কবিতাটি। এই আসমানি কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। এই কবিতাটি আলোচনা করার পূর্বে কবিতাটি সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দিলে তোমরা এটি বুঝতে বা কবিতাটি যখন আবৃত্তি করা হবে, আবৃত্তির পরে যখন এটাকে বিশ্লেষণ করা হবে, তখন এটাকে তোমরা সহজে বুঝতে পারবে, একটু সংক্ষিপ্ত ধারণা থাকে। আর এই কবিতাটি পড়ে আমরা কি উপদেশ এখান থেকে পাবো? একটা উদ্দেশ্য তো থাকবে। তাই পাঠের উদ্দেশ্যটা হলো মানুষের প্রতি সহানুভূতি ও সামাজিক দায়বোধ জাগ্রত। মানুষের প্রতি সহানুভূতি, সে যে প্রকৃতির মানুষ হোক না কেন, আমার সেই নিচু হোক আর উপরের হোক, তাদের প্রতি একটা সহানুভূতি ও সামাজিক দায়বোধ, এবং সেই মানুষগুলির প্রতি আমি সামাজিক জীব হিসাবে আমার কি দায়বদ্ধতা আছে, এটুকু আমি এখান থেকে শিখতে পারব। তাই এটা হলো পাঠের উদ্দেশ্য। আসমানি কবিতায় সাধারণ মানুষের প্রতি, বিশেষত গ্রামের শিশুদের দুঃখ কষ্টময় জীবনের প্রতি মমতাময় অনুভূতির নান্দনিক প্রকাশ ঘটেছে। এখানে কাদের? মানুষের প্রতি, গ্রামের শিশুদের, গরিব শিশু যারা, তাদের দুঃখ কষ্টময় জীবনের প্রতি মমতাময় অনুভূতির নান্দনিক একটা প্রকাশ ঘটেছে। আমরা আমাদের চোখে অনেক সময় অনেক কিছু দেখি, কিন্তু সেটাকে আমরা ওইভাবে আমাদের ভিতর সেটা ওইভাবে নিচ্ছি না, কিন্তু কবি এমন সুন্দরভাবে এটাকে কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে, সে নান্দনিকভাবে, সেখান থেকে আমাদের এটা পড়লে আমাদের ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয়। আসমানি গরিব, আসমানি একটি মেয়ের নাম। সে মেয়েটি ছিল অত্যন্ত গরিব ঘরে। তাদের বাসা পাখির বাসার মতো হালকা। তাদের বাসা ছিল, গ্রামে যে বসবাস করতো, যে বাড়ি বা ঘর ছিল, সেই ঘরটা ছিল কি একটা পাখির বাসার মতো হালকা। মানুষের দেখো দালান কোঠা থাকে, সেগুলি কি
ঝড় বৃষ্টি যতই হোক না কেন সেগুলি কিন্তু উড়িয়ে নিয়ে যেতে পারে না, সেগুলি ধ্বংস হয় না। আর পাখির বাসাগুলি কি হালকা থাকে, কি গাছের ডালের ভিতরে কয়েকটি গাছের পাতা বা ডাল দিয়ে কোনো মতো একটু সাজিয়ে গুছিয়ে ওরা ওখানে ডিম দেয়, আবার সেই ডিম দেয় ওখানে তারা ঝড় বৃষ্টিতে কাটায়। হ্যাঁ, হালকা। আবার দেখা যায় ঝড় আসলে বা জোরে যদি মানে অনেক বড় ঝড় আসলে তার দরে উড়িয়ে নিতে পারে, কারণ ওখানে এমন কোনো কিছু দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয় না, বা এমন কোনো রড সিমেন্ট দিয়ে তৈরি করা হয় না যে যেটা ঝড় বৃষ্টিতে উড়ে যাবে না। তাই পাখির বাসার মতো একটু হালকা ছোট্ট বাসা বা ঘর ওদের ছিল, ওই গাছের ডালপালা দিয়ে তৈরি করা, কোনো পাতা টাতা দিয়ে একটু ছাউনি টাউনি দেওয়া, যা একটু হালকা ঝড় বৃষ্টি হলেই কী করতো, নড়বড় করতো বা উড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। একটু বৃষ্টিতেও তাদের বাসা নড়বড় করতো, ওই যে পাখির বাসার মতো একটু বৃষ্টি হইলেই কী করতো, নড়বড় করতো, নরম ছিল। ঠিক মতো খেতে পায় না বলে অসুখে ভোগে, ঠিক মতো 3 বেলা সেই সুষম খাদ্য বা পুষ্টিকর খাদ্য তার পক্ষে খাওয়া সম্ভব না, যার ঘাটতিতে সে শুকিয়ে কী করেছিল, কঙ্কল হয়ে গেছিল, একটা কঙ্কলের মতো হয়ে গেছিল। আর পুষ্টিকর খাবারগুলো যদি আমার শরীরে না পড়ে তাহলে আমি কী করবো, দিন দিন রুগ্ন হয়ে যাব। পোশাক তার সেরা, তার পরনে যে কাপড় চোপড়গুলি ছিল এগুলি ছিল কি, সব সেরা, ময়লাযুক্ত। মুখে তার হাসি নেই, কণ্ঠে নেই গান। পেটে যদি ক্ষুধা থাকে, পরনে কাপড় না থাকে, মৌলিক যে আমাদের চাহিদাগুলি এগুলি যদি আমাদের না থাকে, তাহলে আমাদের কি মুখে হাসি থাকবে? বিশেষ করে খাদ্য, বস্ত্র এগুলি আমাদের যদি না থাকে, পেটে ক্ষুধা থাকে, পরনে বস্ত্র না কাপড় না থাকে, তাহলে আমাদের মুখে কখনো হাসি থাকার কথা নয়। তাদের বাড়ির আশপাশ অস্বাস্থ্যকর, তাদের বাড়ির আশপাশ ছিল কি অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ। এই ব্যাগ, এই যে পুকুর খাল বিল যা ছিল পানিতে ভরা, এগুলি কেটে পচে গন্ধ ছুটত, কারণ এগুলো ময়লায় ভরা ছিল, পরিষ্কার করার মতো কেউ ছিল না, তাই এগুলি নোংরা অবস্থায় ছিল, তাই অস্বাস্থ্যকর ছিল। আসমানি জীবনে আনন্দ নেই, আনন্দ থাকার কথা নাই, নেই পরিবেশ, নেই খাবার, নেই বস্ত্র, তাই আনন্দ থাকার কথা নয়। অনেক দরদ দিয়ে কবি আসমানের জীবনের যে চিত্র এঁকেছে, অনেক দরদ দিয়ে, তার অনেক অনুভূতি এখানে মর্মত্ববোধ দিয়ে কবি এই আসমানি, এই কবিতাটিতে আসমানির জীবন আচরণ তিনি অত্যন্ত দক্ষতার সহিত, নিপুণতার সহিত তিনি ফুটিয়ে তুলেছেন এই কবিতার মাধ্যমে। তা আমাদের সহানুভূতি এবং সামাজিক দায়বোধ জাগিয়ে তোলে। এদের প্রতি এই কবির এই লেখনীটা আমি যদি একবার পড়ি, হ্যাঁ, তাহলে আমার প্রতি ওই অসহায় মানুষদের প্রতি একটা সহানুভূতি অবশ্যই সৃষ্টি হবে, এবং আমি সামাজিক জীব হিসেবে ওদেরকে সহযোগিতা দেখানো বা সহযোগিতা করা আমার একটা সামাজিক দায়বদ্ধতা আমার প্রতি এসে যাবে। তাই আমাকে এই কবিতাটি সুন্দর করে এর শব্দার্থগুলি বুঝে এটিকে পড়তে হবে, এবং এর মর্ম কথা আমাকে বুঝতে হবে। বুঝলেই আমার ওই দুইটা জিনিস, তাদের প্রতি মর্মত্ববোধ এবং সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি হবে। এটাই হলো কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয়। এবার আমি আসি কবিতাটির মূল আলোচনা। এখানে বেশ কিছু শব্দ, কবিতাটির ভিতরে বেশ কিছু শব্দ, একটি কঠিন শব্দ দেওয়া আছে, যে শব্দগুলি আমাদের কবিতাটি আলোচনার পূর্বে আমাদের জেনে নিলে এটি বুঝতে অনেকটা সহজ হবে। তাই আমি কবিতাটি প্রথমে একটু আবৃত্তির পরে আমি তোমাদের ভিতরে কিছু কিছু শব্দ আসবে, শব্দগুলি টিকা এবং শব্দ অর্থ তোমাদেরকে আমি বলে দিলে কবিতাটি বুঝতে তোমাদের জন্য সহজ হবে। আসমানি জসীমতী, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা বেলনা পাতার ছানি, একটুখানি বৃষ্টি ফলে গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলি ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে বুকের পাখার হাড়, সাক্ষী দেশে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভে গেছে দারুণ অভাব আসে। পরনে তার শতেক তালির শতেক সেরা বাস, সোনালি তার ঘাড় বরণের করছে উপহাস। ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, যেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে দেবে। আসমাইদের বাড়ির দ্বারে পদ্মপুকুর বরে, ব্যাঙের ছানার শ্যাওলাপানা কিলবিল বিল করে। ম্যালেরিয়ার মশক সেটা বিষ গুলিছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। পেটটি তাহার ফুলছে পিলেই পিলেই নিতুই যে জ্বর তার, বৈদ্যটিকে ঔষধ করে পয়সা নাহি আর। এইটা ছিল কবিতাটির আবৃত্তি। এখন এই বিষয়ে কিছু শব্দ দেওয়া আছে, যে শব্দগুলি একটু কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে, যেগুলি প্রচলিত শব্দ নয়। সেই শব্দগুলি সম্পর্কে আমরা একটু পরিচিত হলে আমরা এর বাবার্থটা বা প্রতিটা বাক্য বা লাইনের অর্থ আমরা খুব সহজে বুঝতে পারি। যেমন এখানে দেওয়া আছে বেন্না পাতা। বেন্না পাতার কথাটি আছে যে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা বেন্না পাতার ছানি। বেন্না পাতার ছানি, তা বেন্না পাতাটা কি? হ্যাঁ, বাড়ি তো নয় পাখির বাসা বেন্না পাতার ছানি। বাড়িটা কিসের? এটা বাড়ি নয়, এটা পাখির বাসার মতো বেন্না পাতা দিয়ে ছাউনি দিছে। সে তাহলে বেন্না পাতা এক ধরনের গাছের পাতা, এক ধরনের গাছের পাতা। সেই পাতা দিয়ে কত বাড়ির ভিতরে এই ধরনের নারিকেল পাতা হোক, খেজুরের পাতা হোক, এই ধরনের এক ধরনের পাতা, এই পাতাগুলি দিয়ে করছে চালা দিছে যাতে পানিটা গড়িয়ে না পড়ে বৃষ্টিতে। এটা এক ধরনের গাছের পাতা, বেন্না পাতা। এরপরে আছে সাক্ষী। দেখো, হ্যাঁ, সাক্ষী কথার অর্থ হলো প্রত্যক্ষদর্শী। প্রত্যক্ষদর্শী, সাক্ষী দেওয়া মানে প্রত্যক্ষদর্শী। আমি একটা জিনিস দেখেছি, স্বচক্ষে দেখেছি, প্রত্যক্ষভাবে দেখেছি, সেই জিনিসটাকে কারোর সামনে তুলে ধরে তাকে বলে সাক্ষী। শব্দটা এখানে আছে। তারপর দেওয়া আছে দেশে, মানে দিয়েছে। দেশে একটা কত আঞ্চলিক ভাষা বা চলিত ভাষা, এটা দিয়েছে। দেশে মানে দিয়েছে, শব্দটা এখানে আছে। অনাহারে না খেয়ে, অনাহারে না খেয়ে শব্দটা এখানে আছে। হাসির প্রদীপ রাশি, আনন্দময় অনুভূতির প্রকাশ। হাসির প্রদীপ রাশি, এই হাসির প্রদীপ রাশি যেমন যেখান দিয়ে সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। আচ্ছা, এখানে হাসির প্রদীপ, দেখো, মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি। হ্যাঁ, খাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি। অর্থাৎ হইল এই হাসির প্রদীপ রাশি, হাসি দিলে যে আমাদের মুখ থেকে রাশি রাশি প্রদীপের মতো আলো বের হয়ে আসে মুক্তা জ্বরে হাসির সাথে। এই যে প্রদীপ রাশি বের হয়ে আসে বা আনন্দময় অনুভূতি প্রকাশ পায়, এগুলি তার মুখে না, একটা কিন্তু থাপড়েতে নিভিয়ে গেছে প্রদীপ বাতি।
হ্যাঁ, কি হচ্ছে থাপড়েতে নিভে গেছে দারুণ অভাব আসে, দারুণ অভাব এসে তার এই হাসির প্রদীপটা নিভিয়ে গেছে। বাস পোশাক, এখানে শব্দটি আছে, আমি যখন আসবো তখন পোশাক। গা গা গায়ে বা শরীরে, গার পর গায়ে বা শরীরে। বরণের রঙে, বরণের রঙে এখানে শব্দ আছে। উপহাস ঠাট্টা। মশক মশা, পিলে পিলিহাস, আমাদের শরীরের ভিতরের একটি অঙ্গ পিলিহাস। নিতুই নিত্য বা প্রতিদিন, নিত্য বা প্রতিদিন। বৈদ্য কবিরাজ, আমরা দেখি মাঝে মধ্যে কবিরাজদেরকে বলা হয়, অর্থাৎ এই যে একটা মাথায় জুড়ি, বিশেষ এক ধরনের মহিলারা মাথায় একটা জুড়ি নিয়ে মানে অঞ্চলে অঞ্চলে বা বাড়ির পাশে পাশে রাস্তায় রাস্তায় হাঁটে, মহল্লায় মহল্লায় হাঁটে, আর বলে রাখবে চিকিৎসা দাদুটা এটা করি সেটা করি, এগুলি যারা বলে ওদেরকে বিশেষ করে বৌদ্ধ বলা হয়। এটা বৌদ্ধ তার এক ধরনের ব্যবসা বা কবিরাজ ইত্যাদি। তো এই শব্দগুলি এখানে দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে, তাই বললাম আমি যখন বিস্তারিত আলোচনায় আসবো তখন তোমাদের আর ব্যাপক বোঝানো যাবে। তো আসমানির দেখতে যদি তোমরা সবাই যাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। আসমানির তোমরা যদি দেখতে চাও তা কোথায় যাবা? রসুলপুর একটা গ্রাম আছে, সেখানে রহিমউদ্দিনের সে ছোট্ট বাড়ি তুমি যাও। বাড়ি তো নয়, পাখির বাসা, বেন্না পাতার সানি, সেটা বাড়ি নয়, একটা বেন্না পাতার সাউন্ড দিয়ে একটা ঘর তৈরি করা হয়েছে। একটুখানি বৃষ্টি হয়ে গড়িয়ে পড়ে পানি, একটু বৃষ্টি হলে ওখান থেকে করে গড়িয়ে পানি পড়ে, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, একটুখানি বাতাস হলে কী করে নড়বড়ে ঘরটা নড়ে। তারই তলে আসমানিরা থাকে বছর পরে, তারই নিচে কেউ আসমানিরা বছরের পর বছর থাকতেছে। পেটটি করে পায় না খেতে বুকের কখান হাত, 3 বেলা হোক 2 বেলা হোক 1 বেলাও সে পেট করে সে খাইতে পারে। তাই কী করছে, নিত্যদিন খাওয়ার এই অভাবের জন্য বা অনটনের জন্য তা কী করছে, শুকিয়ে এসে হাড়গুলি বের হয়ে গেছে। সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তাহার, মানে কে অনাহারে সাক্ষী দিছে যে কতদিন পর্যন্ত সে খাইতে পারে নাই, তাই তার এই হাড়গুলি বের হয়ে গেছে। মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ, অর্থাৎ এই মিষ্টি মুখ থেকে যে হাসিগুলি তার বের হইত, সেই হাসিগুলি কী হয়েছে, থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ প্রদীপ বাতি। যেরকম একটা থাপড় দিলে বা টিপে ধরলে বাতিটা নিভে যায়, আলোটা বন্ধ হয়ে যায়, তেমনি এই অনাহারে তার মুখের হাসিটাও নিভে গেছে। পরনে তার শতেক তালির শতেক শ্রাবাস, এই বাস মানে পোশাক। পরনে কি আছে, শতেক তালির একটা পরনে কী করে কাপড় পরে আছে, সেটা শত তালি দিয়ে ছিন্ন বস্ত্র, শত তালি দিয়ে সেটা সে পরেছে, এই বাস মানে পরনে কাপড়। সোনালি তার গার বরণের পরেছে উপহাস, সোনালি তার গায়ের রং ছিল কি সোনালি, সোনার মতো গায়ের রং ছিল, সেটা কী করছে এখন ঠাট্টা করতেছে, উপহাস করতেছে, কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ভোমর কালো চোখ দুটি নাই কৌতুকের হাসি, ভোমর কালো, ভোমরের মতো দুটি চোখ জল জল করতেছে, সেটি কি হয়ে গেছে, সেটি কৌতুকের হাসি নেই, সেটা হচ্ছে আনন্দের যে একটা চোখ, আর দুঃখী কষ্টের চোখ সেটি তার নাই। কষ্টের জন্য অনাহারের জন্য তার চোখ দুটি সেই কৌতূহলী হাসিটা নেই। সেখান দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু রাশি রাশি, অশ্রু মানে চোখে জল, রাশি রাশি মানে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে অশ্রু সেখান থেকে বা চোখের পানি গড়িয়ে পড়ছে। বাঁশির মতো শক্তি গলায় হলো তাই কেঁদে, এত সুন্দর কণ্ঠ ছিল, সেটিকে কেঁদে কেঁদে তার কণ্ঠ ভেঙে গেছে। হয়নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে, এত সুন্দর কণ্ঠ ছিল, সে সুর কণ্ঠ দিয়ে তিনি সুন্দর করে গান গাইতে পারতেন, কিন্তু সে কণ্ঠ অভাবের কারণে কাঁদতে কাঁদতে তার কণ্ঠ নষ্ট হয়ে গেছে। আসমানিদের বাড়ির দ্বারে পদ্ম পুকুর বলে, আসমানিদের বাড়ির পাশে পদ্ম পুকুর, যেখানে পদ্ম ফুল ফুটতো পুকুরে, সেই পুকুরে কী করছে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিল করছে, অর্থাৎ সেই পুকুরে পদ্ম ফুল ফুটে সৌন্দর্য বৃদ্ধি করার কথা, কিন্তু সেখানে এখন পচে গলে ময়লা, পচে গলে দুর্গন্ধ হয়ে সেখানে ব্যাঙের ছানা তৈরি হয়েছে।
ম্যালেরিয়ার মশক সেটা বিষ গুলিছে জলে, সেখানে ম্যালেরিয়ার ওই নোংরা পানিতে ম্যালেরিয়া মশা মানে কি করছে, ডিম ফুটাচ্ছে এবং বাচ্চা দিচ্ছে। সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে, সেই নোংরা পানি দিয়ে তারা তাদের খাওয়া দাওয়া রান্না বান্না সব কুশল সবই চলে। তাহলে তাদের স্বাস্থ্যের অবস্থা কী হওয়ার কথা। পেটটি তাহার ফুলছে পিলে, অর্থাৎ পিলিহা, এই আমাদের পেটের ভিতরে একটা অঙ্গ, সেটা কী করছে, ফুলে গেছে। নিতুই যে জ্বরে তার মানে প্রতিদিনের জ্বরে সেটা কী হয়েছে, ফুলে গেছে। বৈদ্য ডেকে ঔষধ করে পয়সা নাই তার। এই যে বৈদ্য ডাকবে, কবিরাজ ডেকে যে ঔষধ করবে, এই ঔষধ করার মতো পয়সাও তাদের কাছে নেই। এই হলো তার জীবনের করুণ কাহিনী। এই কাহিনী কবি এত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছে, যেটা আমরা অনুধাবন করলে তাদের প্রতি সহানুভূতি এবং আমাদের সামাজিক দায়বদ্ধতা অবশ্যই আমরা বুঝতে পারব। আর প্রশ্নগুলির কথা তো আমি ইতিপূর্বেই বলেছি যে এখান থেকে দুই ধরনের প্রশ্ন হবে, একটা হবে বহু নির্বাচনী প্রশ্ন, আর একটা হবে সৃজনশীল প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নগুলি সেই কবি পরিস্থিতি থেকে শুরু করে একেবারে শব্দার্থ পর্যন্ত সেখান থেকে প্রশ্ন আসতে পারে। আর বহু নির্বাচনী প্রশ্ন যেটা সৃজনশীল প্রশ্নের কথা যেটা বলেছি, সেটা তো তোমরা কবিতাটি পড়লে এবং বুঝতে পারলে এখান থেকে যে ধরনের উদ্দীপক দিয়ে 4টি প্রশ্ন দেওয়া থাকুক না কেন, সেগুলির উত্তর তোমরা সহজে করতে পারো। তো তোমরা এই কবিতাটি সুন্দর করে আবৃত্তি করবা এবং এর শব্দার্থগুলি দেখবা, কবি পরিচিতি পড়বা এবং পাঠ পরিচিতিটাও পড়বা। পড়লে এবার তোমরা খুব সহজেই কবিতাটি বুঝতে পারবা এবং এই প্রশ্নগুলি এখানে কিছু নমুনা দেওয়া আছে, নমুনাগুলি থেকে তোমরা প্রশ্নগুলি উত্তর করতে চেষ্টা করব। এবারে আজকের মতো আমি তোমাদের এই ক্লাস থেকে আগামী ক্লাসের আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থেকো।